যে এই মুহূর্তে দাঁড়িয়ে জেডিইউ চিফ নীতিশ কুমার নিজেই জানে না তিনি কোন পার্টি। এবং কখনো লুডো খেলেছেন? লুডো খেলার বক্সে কিন্তু আরেকটি খেলা হয়, সেটা হচ্ছে সাপসিঁড়ি। বিহারের রাজনীতি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সাপসিঁড়ির মতনই ওঠানামা করছে। মানে কেউ বলতে পারছে না যে নীতিশ কুমার কালকে এনডিএর হয়ে দাঁড়াবে না ইন্ডিয়া জোটের হয়ে দাঁড়াবে। গোটা ভারতবর্ষ থেকে গোটা পৃথিবীতে সবাই কিন্তু তাকিয়ে আছে ভারতবর্ষের এই একটা অ্যাসেম্বলির এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিপজ্জনক অবস্থায় রয়েছে তার দিকেই। গত ৩-৪ দিন ধরে প্রচন্ড টালমাটলের পরে আজকেও কিন্তু কোনো কিছু সলিউশন হয়নি। অনেকে বলছে যে 28 তারিখে তিনি শপথ গ্রহণ করবেন। কে করবেন? অলরেডি তো তিনি মুখ্যমন্ত্রী আছেন। তাহলে আপনাকে এই ভিডিওর মধ্যে দিয়ে বুঝতে হবে যে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে নীতিশ কুমার আরজেডি থেকে বিজেপির দিকে যাওয়ার চেষ্টা করছে। অবশ্যই কিছু ঘটনা ছিল বলেই হয়তো এই রিয়াকশন হলো, কিন্তু এটাও কিন্তু ভারতবর্ষের ইতিহাসে বিরলতম ঘটনা যেখানে অ্যাসেম্বলি ইলেকশন হয়নি, একটা গভর্নমেন্ট চলছিলই, নীতিশ কুমার বিহারের চিফ মিনিস্টারই রয়েছে এবং তেজস্বী যাদব সেখানকার ডেপুটি চিফ মিনিস্টারই রয়েছে। সেই থাকাকালীনই যেহেতু 2025-এ তাদের এই টেনিওরটা শেষ হবে এবং 2024-এ আমরা সবাই জানি লোকসভা ইলেকশন রয়েছে, তাহলে তার আগে হঠাৎ করে বিহারের অ্যাসেম্বলি ইলেকশনে কি ইলেকশন মানে কি এমন হয়ে গেল যে একটা রাজ্য চলতে চলতে এদিক থেকে এদিকে হয়ে যেতে পারে। এটাও হতে পারে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপরেও কোথাও কিন্তু মান অভিমানের একটা খেলা কিন্তু চলছিল। গত 10 বছর ধরে যদি আমরা নীতিশ কুমারের পুরো রিপোর্ট কার্ডটাকে দেখি, সেখানে কিন্তু জাম্প অনেকবারই রয়েছে। কোনো সময় তিনি নিজে লড়ে কখনো বিজেপির সাথে সরকার করেছেন, মানে যদি বলা যায় কখনো এনডিএ কখনো ইন্ডিয়া জোট এই চলেছে, মানে কখনো এনডিএর সাথে সে চলে গেছে বিজেপি জোটের সাথে, কখনো সে আবার কিন্তু লালু প্রসাদ যাদবের আরজেডির হাত দিয়ে ধরেছে। আলটিমেটলি একটাই মনসা, ক্ষমতায় থাকতে হবে। তাহলে হঠাৎ করে এই বর্ষিয়ান নেতার কি এমন হয়ে গেল বা কোন কোন ইভেন্ট আমরা বলতে পারি যে যার জন্য যে মানুষটি ইন্ডিয়া জোটের মুখ্য আবাহক যাকে আমরা বলি সেটি ছিল, যে বিজেপির এগেনস্টে লড়াই করতে চাইছিল, নরেন্দ্র মোদীর এগেনস্টে লড়াই করতে চাইছিল, সে নরেন্দ্র মোদীর হাত ধরতে চাইছে। কিছু ইভেন্ট আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে রাহুল গান্ধীর উপরে প্রচন্ডভাবে নারাজি। কেন নারাজি? এই ইন্ডিয়া জোটে আমরা সবাই জানি কিছুদিন আগে সীতারাম ইয়াচুরি কিন্তু মুখ্য যে কনভেনার তার নাম অ্যানাউন্স করে দিয়েছিল, মানে প্রপোজ করেছিল নীতিশ কুমারকে সামনে রেখে যে নীতিশ কুমারই হোক। ঘটনাটি সেই দিন শরদ পাওয়ার থেকে শুরু করে সবাই এটাতে রাজিও হয়েছিল, বাট মমতা ব্যানার্জি সেই মুহূর্তে প্রেজেন্ট ছিল না বলে সেই জায়গাটা খুব একটা সলভ হয়নি। এইখানে বিহারের ডেপুটি সিএম তেজস্বী যাদব কিন্তু একটা গেম খেলে দিয়েছিল। বলেছিল মমতা ব্যানার্জির ওয়েট করার দরকার নেই, উনি কনভেনার হয়ে যাক, আমরা পুরো সাপোর্ট করছি। হঠাৎ করে এটার পিছনে কি যুক্তি হতে পারে? হ্যাঁ, যুক্তি তো অবশ্যই ছিল, কারণ যেহেতু ন্যাশনাল ইলেকশনে যদি মুখ্য কনভেনার নীতিশ কুমার হয়ে যায়, তাহলে প্রদেশের চিফ মিনিস্টার থাকা কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে তার কাছে মুশকিল হয়ে দাঁড়াবে, কারণ ইন্ডিয়া জোটের মুখ্য কনভেনার মানে তার চাপ বিশাল আসবে। সেই মুহূর্তে তেজস্বী যাদবের কিন্তু রাস্তাটা অনেকটা প্রশস্ত হয়ে যেত ডেপুটি সিএম থেকে চিফ মিনিস্টার হয়ে যাওয়ার দিকে। এই ঘটনাতে হয়তো নীতিশ কুমার সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন ঘটনাটি চলছিল 2023-এর দিকে, তখন খুব একটা জিনিসটাকে মাথায় নেয়নি। কিন্তু বাদ সাধলো রাহুল গান্ধী হঠাৎ করে বলে বসলো যে নীতিশ কুমারের এই পোস্টটা তোমরা বলছো মুখ্য কনভেনার, আমার মনে হয় এটা এই মুহূর্তে দাঁড়িয়ে অনহোল্ড করে দেওয়া উচিত, নীতিশ কুমারকে এই সময় না বানানোই উচিত। মল্লিকার্জুন খার্গে এবং সোনিয়া গান্ধী কিন্তু কোনো ধরনের কোনো টিপ্পণী মন্তব্য করেনি। তো এখানে কিন্তু নীতিশ কুমার অলরেডি কংগ্রেসের সাথে কিন্তু একটা দূরত্ব কিন্তু হয়ে গেছিল সেই সময়, এবং রাহুল গান্ধীর উপর প্রচন্ড খেপেও গিয়েছিল। অ্যাকচুয়ালি কংগ্রেসের সাথে দূরত্ব খালি নীতিশ কুমারের নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত জোড়ো যাত্রা যেটা চলছে রাহুল গান্ধী, সেটা মণিপুর আসাম হয়ে এই মুহূর্তে বাংলায় ঢুকেছে, সেখানে দেখা যাচ্ছে। এবং আমরা এর আগেও দেখেছি তৃণমূল কংগ্রেসেরও কিন্তু একটা স্ট্যান্ড বাই রয়েছে, আপের পাঞ্জাবে একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। তারা সবাই কিন্তু কোনো না কোনোভাবে কংগ্রেসের সাথে কিন্তু একটা দূরত্ব বজায় করে চলছে। এটা ছিল একদিকে যে তেজস্বী যাদব চাচ্ছে সে সিএম হবে যাতে ও মুখ্য কনভেনার হয়ে যেতে পারে। আরেকটা দিকে যদি আমরা দেখি নভেম্বর মাসে গোটা বিহার জুড়ে অনেক নিউজ পেপারে এটার কভারেজ করেছিল, পড়ে গেছিল চারিদিকে, মানে পোস্টার, যে তেজস্বী যাদবই হবে মুখ্যমন্ত্রী বিহারে। তো এত বর্ষিয়ার নেতা, আরজেডি এবং জেডিইউর মানে কম্বিনেশনে যে সরকার চলছে, সেখানে সরকারে থাকা অবস্থায় যদি আরেকজন ডেপুটি সিএম এর পোস্টার গোটা রাজ্যে পড়ে যায়, সেটা কিন্তু তার একটু হলেও লেগে যাবে। তো সেদিক থেকে কিন্তু একটা আরজেডির সাথে জেডিইউর কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল, স্পেশালি নীতিশ কুমার একটা কিন্তু মান অভিমানের সুর কিন্তু চলছিলই। এবং কিছুদিন আগে এই ঘটনার আরো ছন্দপতন হয়ে গেল একজনের নাম কাপারি ঠাকুরজি, যিনি এই বছর ভারতরত্ন পাচ্ছেন এবং তার 100 বছরও হচ্ছে জন্মদিনে। তো তার সম্বন্ধে বলতে গিয়ে নীতিশ কুমার বলে দিয়েছিল যে হ্যাঁ, ওনার অবদান প্রচুর আছে, উনি ভারতরত্ন পাচ্ছেন, পাওয়াও উচিত, কারণ উনি ওনার পরিবারের কাউকে কিন্তু আগে এগোয়নি রাজনীতিতে।
অবশ্যই তার পুরোপুরি আঙ্গুলটা কিন্তু ছিল, আমরা সবাই জানি, আরজেডির দিকে। কারণ লালু প্রসাদ যাদবের মানে তার ওয়াইফ রাবড়ি দেবী থেকে শুরু করে তেজস্বী থেকে শুরু করে বাকি ছেলেদের মধ্যে কিভাবে পুরো বংশপরাক্রমে বিস্তার করছে সেটা সবার জানা। সেটা একটা জায়গা ছিল। সঙ্গে সঙ্গে কিন্তু তার রিটুইটও হয়ে গেছিল, যেখানে আরজেডি থেকে বলা হয়েছিল যে মানুষ কাদা ছেটানোর আগে একবার নিজের দিকে দেখুক। তো এইসব ঘটনা চলছিল। অ্যাকচুয়ালি মনোমালিন্য আরো চলছিল যে আরজেডি যেসব দপ্তরে তাদের মন্ত্রীদের রেখেছে তারা কোনোভাবে নীতিশ কুমারের কথা শুনছিল না। তারা যা কমান্ড নিতে হচ্ছিল তারা লালু প্রসাদ যাদবের কমান্ডেই কিন্তু চলছিল। তো এটাও নীতিশ কুমার কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছিল না। তো টালমাটল একটা কিন্তু চলছিলই বহুদিন ধরে, কিন্তু ঘটনাটার ব্যালেন্সও কেউ করতে চাইছিল না। এর মাঝখানে আমরা জানি সুশীল কুমার মোদী, যিনি বিহারে দায়িত্বে রয়েছেন বিজেপির হয়ে, তো তিনি কিন্তু একটি বড় রোল প্লে করতে পারে এই পুরো ঘটনায়। এবার কোশ্চিন হচ্ছে যে এত সব টাসেলের মাঝখানে রাজনীতি এইভাবে পাল্টে যাবে সেটা কেউ জানে না। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, তেজস্বী যাদব চিফ মিনিস্টার, লালু প্রসাদ যাদব যে ক্যালকুলেশন করছে, যদি আমরা অ্যাকচুয়ালি দেখি যে আরজেডি 79টা সিট পেয়েছিল লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে, জেডিইউ 45, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে 19টি। এবার বিজেপি যদি আমরা দেখা যায়, বিজেপিও কিন্তু সিটের সংখ্যা 78। তাহলে হিসাবটা বুঝলেন, বিহার অ্যাসেম্বলি ইলেকশনে কাউকে যদি সরকার গড়তে হয়, ইফ আই এম নট রং, 122টা লাগে। তো সেক্ষেত্রে ক্যালকুলেশনটা মেনালো নিয়ে কথা, কারণ আরজেডি 79 আর বিজেপি 78, তো বিজেপির সাথেও জুটতে পারে। এবং লোকসভা ইলেকশনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় বিজেপি যে স্ট্যান্ডটা নিচ্ছে সেখানে মজাটা দেখে যাচ্ছে। আর লালু প্রসাদ যাদব যেভাবে পুরো জিনিসটাকে প্রজেক্ট করছে বা যেভাবে পুরো জিনিসটার সাথে রয়েছে, সে কিন্তু পুরোপুরি কংগ্রেস এবং আদার্স যে পার্টিগুলো ছিল সবগুলোকে মিলিয়ে সে দাবি করবে যে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা আছে। এবং এই টাসেলে যদি চিফ মিনিস্টার কালকে বা পরশু দিনের মধ্যে রেজিগনেশন দিয়ে দেয়, আমি 100% শিওর ফ্লোর টেস্ট এখানে হবেই। কারণ লালু প্রসাদ যাদব পুরো 100% শিওর রয়েছে যে তারা যেভাবে, মানে এবার কিন্তু লন্ডন অতটা ব্যাকফুটে নেই, লালু প্রসাদ যাদব অনেকটা ফ্রন্ট ফুটে খেলছে। নীতিশ কুমার, ব্যাপারটা এরকম হয়ে গেছে, বিজেপি এবং নরেন্দ্র মোদী সম্বন্ধে যত কুমন্তব্য করেছে সেখানে পার্টির মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স, পার্টির বড় লিডারদের মধ্যে একটা কিন্তু সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে কোট আনকোট। আবার সে যদি একটা চলে আসে বিজেপি জোটে বা এনডিএর জোটে, তাহলে কিন্তু ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এটা কিন্তু বিশাল বড় ধাক্কা হবে। কারণ ইন্ডিয়া জোটের প্রথম মিটিং কিন্তু নীতিশ কুমারের বাড়িতে পাটনাতেই হয়েছিল, এটা বললে চলবে না। তো এইসব অনেক ধরনের টাসেলের মধ্যে দিয়ে পুরো সিনটা যাচ্ছে। কমেন্ট বক্সে সবাই জানাও যে কে হতে চলেছে বিহারের সিএম, কারণ আমার মনে হয় 28-29 তারিখের মধ্যে সবার কাছে ক্লিয়ার পিকচার হয়ে যাবে। কেউই কিছু বলছে না, বিজেপি জল মাপছে এবং কংগ্রেস মাঝখানে একটু তাদের লোকজন যে 19 জন রয়েছে তার মধ্যে তাদের সবাইকে নিয়ে জেডিইউর সাথে কথা বলতে যখন তারা যাচ্ছিল, বা তারা আরজেডির সাথে কথা বলবে না জেডিইউর সাথে কথা বলবে, কিন্তু কংগ্রেসের কিছু এমএলএ কিন্তু পাত্তাই নেই আরজেডির মিটিংয়ে, এটাও কিন্তু সত্যি কথা। আবার বলা হচ্ছে যে কংগ্রেস যখন বাঁধন করতে চাইছে তখন কংগ্রেসের মধ্যে কিন্তু বাঁধন শুরু হয়ে গেছে, তারা হয়তো নতুন পার্টি বানাবে কি বানাবে না। তো অনেক ধরনের টাসেল। মেন মোদ্দা কথা, জেডিইউ আরজেডির সাথে হাতে রেখেও, আরজেডির সাথে এবং আইএনসির সাথে নিয়েও কিন্তু সে সরকার চালাতে পারে। সে বিজেপির সাথে এবং আদার কিছু পার্টিকে যদি সেখানটাতে ঢুকিয়ে নেয় বা বিজেপির সাথে নিলেও সে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে যদি এমএলএ ভাঙাভাঙি হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা সিচুয়েশন যে মুখ্যমন্ত্রী থেকেও মুখ্যমন্ত্রিত্বর বিরোধিতা করছে শুধুমাত্র জোট সঙ্গী বদলানোর জন্য। কনসেপ্টটা হচ্ছে শুধুমাত্র জোট সঙ্গীকে বদলাতে হবে, কারণ সামনে রয়েছে লোকসভা ইলেকশন এবং এত বছরে প্রচুর অসম্মান হয়েছে তার উপরে। এটা নীতিশ কুমার এবং তার পার্টির কিছু লোক দাবি করছে, বরিষ্ঠ যারা রয়েছে সেখানে। নজর থাকবে গোটা বিশ্বের এই ঘটনার দিকে। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সবার মধ্যে ছড়িয়ে দিন। আর বাংলায় বিশ্ব চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দিন। নমস্কার।